আসসালামু আলাইকুম। ব্যাংকিং তত্ত্ব, আইন ও হিসাব বইয়ের ৪ নম্বর অধ্যায় ব্যাংক কোম্পানি সমূহের আর্থিক বিবরণীসমূহ এর ২ নম্বর লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম ধাপে আমরা ব্যাংক কোম্পানির প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সম্পর্কে মৌলিক ধারণা পেয়েছিলাম। এবারে আমরা ব্যাংক কোম্পানির উদ্বর্তপত্র সম্পর্কে জানব। ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ এর ৩৮ নম্বর ধারার প্রথম তফসিল অনুযায়ী প্রদত্ত ছক অনুসারেই কোম্পানির উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে হয়। এই উদ্বর্তপত্র কোনরূপ পরিবর্তন এবং কোনো নির্দিষ্ট দফা বাদ দেওয়া আইন বিরুদ্ধ কাজ। তো আমরা দেখি কি করে ব্যাংকিং কোম্পানি তার উদ্বর্তপত্র তৈরি করে। আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পার্টিকুলার্স, টাকা, চাকা, টাকা ৩টি কলাম লিখছিলাম। এক্ষেত্রে আমাদের ব্যালেন্স শিটে পার্টিকুলার, টাকা এবং টাকা ২টা ঘর থাকবে। আমাদের ব্যালেন্স শিট আমরা সাধারণভাবে যে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী করি, ব্যাংক কোম্পানিও ঠিক একইভাবেই তার ব্যালেন্স শিট করে থাকে। তবে এক্ষেত্রে কিছুটা পরিবর্তন থেকে যায়, সে ব্যাপারে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। প্রথমেই ১ নম্বর রয়েছে অ্যাসেট অ্যান্ড প্রপার্টিস। অ্যাসেট অ্যান্ড প্রপার্টিসের মধ্যে আমরা যেটাকে আমাদের ব্যালেন্স শিটে ব্যবহার করে থাকি অ্যাসেটস, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট অ্যাসেট, এইভাবে আমরা সাধারণ উদ্বর্তনগুলো করে থাকি। তো এখানে প্রথমে আমাদের নিয়ে আসতে হবে ক্যাশ। তো ক্যাশ দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ ব্যাংকের কাছে নগদ তারল্য, এবং ক্যাশ অ্যাট বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকের কাছে যে টাকাটা আমাদের জমা থাকে সেটা আমাকে এখানে দেখাতে হবে। ২ নম্বরে ব্যালেন্স উইথ আদার ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ আমাদের কিছু অর্থ আমাদের অন্য ব্যাংকে অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান থাকতে পারে ইন বাংলাদেশ, আউটসাইড বাংলাদেশ, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মধ্যে কতটা এবং বাংলাদেশের বাইরে কতটা। মানি অ্যাট কল শর্ট নোটিশ, অর্থাৎ আর্থিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ওয়ারি অনুযায়ী আমাকে এটা দেখাতে হয়, অর্থাৎ যে অর্থগুলো আমি খুব সহজেই চাহিদা মাত্র ফেরত পেতে পারি, সেটা হচ্ছে ৩ নম্বর ধাপে। এবং ৪ নম্বরে রয়েছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আমাদের কি কোন কোন খাতে হতে পারে ব্যাংকের? ইন শেয়ার, ব্যাংক চাইলে শেয়ার ইনভেস্টমেন্ট করতে পারে। ইন গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এটসেট্রা। ইন ন্যাশনাল বন্ড, ইন কমার্শিয়াল সিকিউরিটিস and other reserve fund investment, interest on PF fund। তো এইসব ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট থাকতে পারে। তো এছাড়াও আমাদের গভর্নমেন্ট নোটস থাকতে পারে, প্রাইস বন্ড থাকতে পারে, এরপরে শেয়ার থাকতে পারে, ডিফারেন্ট শেয়ার থাকতে পারে, ডিবেঞ্চার বন্ড থাকতে পারে, গোল্ডে থাকতে পারে। অর্থাৎ সকল প্রকার ইনভেস্টমেন্ট উপরোক্ত খাতে ইনক্লুড করতে হবে। পরবর্তীতে অ্যাডভান্স অ্যান্ড লোন, অর্থাৎ আমরা যদি ব্যাংক হিসেবে কাউকে লোন দেই সেগুলো আমাদের সম্পদ হিসেবে গণ্য হবে। অ্যাডভান্স টু কাস্টমার, অর্থাৎ কাস্টমারদের কাছ থেকে যদি আমরা অ্যাডভান্স দেই, ক্যাশ ক্রেডিট, নগদ ধার দেই। এরপরে ওভারড্রাফট, জমার বিপরীতে লোন দেই। লোন, সাধারণ যে লোনগুলো থাকে সেগুলো যদি আমরা লোন দেই তো সেটাও আমাদের অ্যাসেট হিসাবে গণ্য হবে। ব্যাংক লোন থেকে আমাকে লেস ডাউটফুল ডেট, অর্থাৎ আমাদের অনাদায়ী পাওনা সেটা বাদ দিতে হবে, তারপরে আমাকে রাখতে হবে। এরপরে রয়েছে বিল পারচেস অ্যান্ড ডিসকাউন্টেড। ব্যাংক
অনেক সময় কিছু বিল ক্রয় করে থাকে এবং ডিসকাউন্ট করে থাকে। তো সেক্ষেত্রে বিল পারচেস আসবে এবং বিল ডিসকাউন্ট, যতটা পরিমাণ বিল কিনলো এবং যতটা পরিমাণ বিল ডিসকাউন্ট করলো সেটাও এখানে আসবে। 7 নম্বরে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড এন্ডোর্সমেন্ট, যত প্রকার গ্রহণগুলো রয়েছে সেগুলো এখানে ইনক্লুড হবে। এরপরে ফিক্সড অ্যাসেট হিসাবে রয়েছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। এরপরে ইকুইপমেন্ট থেকে বাদ যাবে ডেপ্রিসিয়েশন। ফার্নিচার থেকে বাদ যাবে ডেপ্রিসিয়েশন। এরপরে তার সাথে যোগ হবে আদার অ্যাসেট, স্টক অ্যান্ড স্টেশনারি, আনইউজড স্টেশনারি, প্রিপেড এক্সপেন্স, ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড রিসিভেবল। খেয়াল করতে হবে ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড রিসিভেবল, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ আমাদের যে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট যে লেজার তার ডেবিট ব্যালেন্স, এবং আদার্স। এরপরে আমাদের থাকবে নন ব্যাংকিং অ্যাসেটগুলো আমাদের কী করতে হবে, এখানে যুক্ত করতে হবে। তো নন ব্যাংকিং অ্যাসেটের মধ্যে রয়েছে এমন কিছু সম্পদ যেগুলো ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে উপার্জন নয়, অর্থাৎ অব্যাংকিং, সেটা আলাদাভাবে শিরোনামেই দেখানো থাকবে। তো এক্ষেত্রে অবশ্যই অর্জিত সম্পদ বাজার মূল্যের অধিক হবে না। তো এই যে আমরা 10টা যে পড়লাম 10টা স্টেপ, সেটা আমাদের মনে রাখার জন্য একটা টেকনিক হচ্ছে এরকম: সিবি মিয়া, বিএ ফোন, অর্থাৎ সিতে ক্যাশ, বিতে উইথ ব্যাংক অ্যান্ড আদার ইনস্টিটিউশন, এমএ মানি এট কল শর্ট নোটিশ, আইতে হচ্ছে ইনভেস্টমেন্ট, এরপরে এতে হচ্ছে অ্যাডভান্স অ্যান্ড লোন, বিতে হচ্ছে বিল অ্যান্ড পারচেস ডিসকাউন্ট, এফে হচ্ছে ফিক্সড অ্যাসেট, ওতে হচ্ছে আদার অ্যাসেট, এনে হচ্ছে নন ব্যাংকিং অ্যাসেটস। তো এইভাবে আমরা প্রত্যেকটা যদি এরকম মনে রাখি সিভি মিয়া বে ফোন, তাহলে আমরা সকল স্টেপগুলো মনে রাখতে পারবো। এরপরে হচ্ছে লায়াবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি। তো এখন আমাদের অ্যাসেট পাস কমপ্লিট, এরপরে আমাদের যেতে হবে লায়াবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে। তো বোরিং ফ্রম আদার ব্যাংক, এখন আমরা চাইলে অন্যান্য ব্যাংক থেকেও ধার নিতে পারি, যেটা আমাদের কাছে লোন। এখন আমরা চাইলে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকেও ব্যাংক নিতে পারি, জামানতযুক্ত এবং জামানতবিহীন কর্জও নিতে পারি, চাহিদা মাত্র পরিশোধ বা অন্যান্য মেয়াদি পূর্তির এরকম নিতে পারি। এরপর হচ্ছে ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্ট। এখন গ্রাহকরা যে আমাদের ব্যাংকের কাছে যে ডিপোজিটটা করে এবং অ্যাকাউন্টগুলো খোলে, সেটার মধ্যেও কী হয়, আমাদের দায় হয়। তো দায়ের মধ্যে আছে ফিক্সড ডিপোজিট, কিছু ডিপোজিট আছে যেটা 10 বছর বা 5 বছরের ডিপোজিট, যেটা আমাদের সহজে দিতে হয় না। এরপর সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, যেটা স্বল্প সময়ের মধ্যে হয়। এরপর কারেন্ট ডিপোজিট থাকে বা রিকারিং ডিপোজিট থাকে, সেটা হচ্ছে কি আমাদের দায়। এরপর হচ্ছে আদার লাইবিলিটির মধ্যে রয়েছে সানড্রি ক্রেডিটরের পর রয়েছে নোটস পেয়েবল হচ্ছে আনক্লাইম ডিভিডেন্ড, অর্থাৎ যে ডিভিডেন্ডটা আমার কাছে পাবে গ্রাহকরা, সেটা বা আমার শেয়ার হোল্ডাররা, সেটা পরিশোধ করা হয় না। এবার রিবেট অন বিল ডিসকাউন্ট, ক্লোজিং ব্যালেন্স, অর্থাৎ আমাদের রিবেট অন বিল ডিসকাউন্ট আমরা একটা পড়ে আসি, যেটা নিট ইনকামের মধ্যে যাবে, সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, আর রিবেট অন বিল ডিসকাউন্ট সেটা হচ্ছে ক্লোজিং। এরপর হচ্ছে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স এখানে আসবে। এরপর হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট আসবে, প্রভিশন ফর কন্টিনজেন্সি আসবে, এবং ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের হচ্ছে ক্রেডিট ব্যালেন্স এখানে আসবে। আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট ব্যালেন্সটা হচ্ছে আমাদের আয়, সেটা এখানে আসবে, এবং অ্যাক্রিট এক্সপেন্সেসগুলো আসবে, এবং আদার্স যে এক্সপেন্সগুলো আছে সেটাও এটার মধ্যে, আদার লাইবিলিটিগুলো এখানে ইনক্লুড হবে। এবার শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে কী কী আছে? শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে রয়েছে পেইড আপ ক্যাপিটাল, এরপর স্ট্যাচুটরি রিজার্ভ, 20% নেট ইনকাম। এখন এই জিনিসটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, আমাকে অবশ্যই নেট ইনকামের 20% স্ট্যাচুটরি রিজার্ভ হিসাবে আনতে হবে। এই আইটেমটা অনেক সময় দেওয়া থাকে না, তো সেটা আমাদের ধরে তারপর করতে হবে। অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সারপ্লাস অ্যাট এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ আমরা যে 1 নম্বর ধাপে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা করবো, তার
সারপ্লাসটা এখানে আনতে হবে। এরপরে রয়েছে শেয়ার প্রিমিয়াম, এরপর হচ্ছে শেয়ার প্রিমিয়াম, এরপর হচ্ছে রিজার্ভ ফান্ড, এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট ফান্ড, এরপর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো এভাবেই আমরা টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি করতে পারবো। তো এইটা আমরা কিভাবে মনে রাখতে পারি? বিডিওএস, বিডিওএস এর মাধ্যমে আমরা আমাদের পুরো জিনিসটা মনে রাখতে পারি। তো বিডিওএস কি? বিডি হচ্ছে প্রথম হচ্ছে ডেপ্ট, এরপর ডিতে হচ্ছে ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্টস, ওতে হচ্ছে আদার লাইবিলিটি, অ্যান্ড এসে হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি। তো এইভাবে আমরা আমাদের তথ্যগুলো মনে রাখতে পারি। তো আজকে আমরা ব্যালেন্স শিটের বেসিক নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাস থেকে আমরা যে ম্যাথগুলো রয়েছে এই চ্যাপ্টারের সেগুলো আমরা শুরু করব। ধন্যবাদ সকলকে।